বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে পারিপার্শ্বিক যে অবস্থা, সামনের দিকে যে এই সরকার যদি একটি গণতান্ত্রিক সরকারের হাতে নির্বাচন দিয়ে না যায়, তাহলে কিন্তু দেশের যে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হতে যাচ্ছে, এটা থেকে এই সরকার, অন্তর্বর্তী সরকার তো জীবনের তোরা তারা একটা তাদের অধ্যায়টা একটা কলঙ্কিত অধ্যায় থাকবে সারা বাংলাদেশের ইতিহাসে। এবং পরবর্তীতে যখনই কোনো নির্বাচিত সরকার আসবেন, গণতান্ত্রিক সরকার আসবেন, এই দেশটিকে আর সেভাবে টেনে উপরের দিকে নিয়ে যাওয়া কারো পক্ষে সম্ভব না। কারণ এই রাষ্ট্রের স্তম্ভ যে ভিত, এই ভিতটিকে একবারে নেড়ে চেড়ে একবারে ভঙ্গুর করে দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন বর্তমানে বাংলাদেশের পারিপার্শ্বিক অবস্থা এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে, সারা পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশগুলা বাংলাদেশকে খুব সহসায় তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে দেওয়ার জন্য তারা চাপ দিয়ে যাচ্ছে। আর এই সরকার খালি টাল বাহানা করে এই কিভাবে খালি প্রলম্বিত করবে নির্বাচন, সেই দিকে আসছে। আপনারা দেখেন কিছুটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে কি অবস্থা। 20 তারিখে ট্রাম্প তার যে সে নির্বাচিত বিজয় হয়েছে, সেই শপথ বাক্য পাঠ করে মার্কিন রাষ্ট্রের সে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিবে। কিন্তু আমরা কি দেখলাম? আপনারা দেখেছেন যে কিছুদিন পূর্বে বাইডেন প্রশাসন একজনকে রাষ্ট্রদূত হিসাবে বাংলাদেশে পাঠাতে ছিল, কিন্তু ট্রাম্প প্রশাসন তাকে বাদ দিয়ে একজন সিনিয়র ট্রাম্পের বিশ্বস্ত রাষ্ট্রদূত অস্থায়ী হিসাবে এখানে পাঠাচ্ছে। আপনারা কতটুকু গুরুত্ব দিচ্ছে বাংলাদেশকে? আর সবচেয়ে বড় কথা হলো যে আপনারা দেখেছেন ট্রাম্প প্রশাসন 3 জন রাষ্ট্রদূতকে তারা এই চাকরি থেকে বরখাস্ত করেছেন। তাদের মধ্যে আমরা দেখছেন যে বার্নিকাট, মার্শা বার্নিকাট, এই মহিলাটার ব্যাপারে আমি কেন তাকে বাদ দিল, আপনারা যারা একটু রাজনীতি সচেতন তারা বুঝবেন। বিগত দিনে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় আপনারা দেখেছেন যে কোনো দেশের রাষ্ট্রদূত যদি কোনো ওই দেশের, যে দেশের সেই রাষ্ট্রদূত দায়িত্ব পালন করবে, কোনো প্রোগ্রামে গেলে ওই দেশের সরকারের কে এটা জানাতে হবে। কারণ তার নিরাপত্তা দায়িত্ব ওই রাষ্ট্রের থাকে এবং অবশ্যই তাকে ওই দেশের কনসার্ন করে জানিয়ে তাকে ওখানে যেতে হয়। কিন্তু তাকে কি দেখলাম? আপনারা দেখেছেন যে বদিউল আলমের বাসায় এই বার্নিকাট গিয়েছিল কয়েক বছর পূর্বে, আপনারা হয়তো অনেকের স্মরণ থাকতে পারে। ওখানে আবার কিছু লোক, এলাকার কিছু লোক ওই বাসা ঘেরাও করেছিল, যেখানে গোপন কি মিটিং হচ্ছে জঙ্গিদের সাথে। তখন এই বার্নিকাটকে নিয়ে ধাক্কাধাক্কি হয়েছে এবং সে ওখান থেকে তড়িৎ গতিতে পালিয়ে চলে এসেছে। এরপরে বাংলাদেশ সরকার বলেছে যে আপনি ওখানে গেলেন আমাদেরকে না জানিয়ে, আমরা যাওয়াটা ঠিক হয় না। কিন্তু এরপরে উনি আওয়ামী লীগ কিছু নেতৃবৃন্দর নামে মামলা দিয়েছে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই ক্ষমতাচ্যুত করার ব্যাপারে যে মার্কিন প্রশাসনের হাত ছিল, এটাতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই। কারণ এই বার্নিকাট বাংলাদেশ থেকে যাওয়ার পর সে মার্কিন প্রশাসনে বাইডেনের খুব বিশ্বস্ত। সে এটাকে নিয়ে নানান টাল বাহানা করে সেই অপকর্মগুলা করেছে। তবে এখানে একটি কথা আছে, এই বার্নিকাট তাকে এই জন্য ট্রাম্প তাকে রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দিয়েছে। এখানে আরেকটি কথা আছে যে বাংলাদেশের যে সরকারকে, শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য আমি বলবো না সরাসরি বাইডেন প্রশাসন কাজ করেছে। আপনারা হয়তো অনেকে জানেন
যারা রাজনীতি সচেতন এবং বিশ্ব রাজনীতি সম্বন্ধে যারা আইডিয়া আছে, এই মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু একটা ডিপ স্টেট, একটা স্টেট। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটা স্টেট, একটা রাষ্ট্র, কিন্তু এর ভিতরে একটা ডিপ স্টেট আছে। ডিপ স্টেট মানে যে সরকার পরিচালনা করে, সংসদ থাকে, প্রশাসন থাকে, তাদের কিনে সরকার, কিন্তু এর ভিতরে একটা গোয়েন্দা থাকে, FBI, CI, তারা এমন এমন কাজ সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে করে, এটা ওই দেশের সরকার আমলারা জানে না। এটাই হলো ডিপ স্টেট, মানে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র। তো বাইডেন যদি নাও করে, তাহলে ডিপ স্টেট বাইডেন প্রশাসনের ভিতরে CI এবং যে FBI, তারা বিভিন্ন রাষ্ট্রে এ ধরনের ঘটনাগুলো ঘটায়। আমি একটা এক্সাম্পল দিতে চাই। 1975 সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছে, আপনারা অনেকে জানেন, মিডিয়াতে প্রচার হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে একটা নিয়ম আছে যে গোয়েন্দা রিপোর্টগুলা 30 বছর পর পর এই গোয়েন্দা রিপোর্টগুলা জনগণের সামনে প্রকাশিত করা হয়। 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পর, ওই 75-এর পরে 30 বছর পরে মার্কিন গোয়েন্দা রিপোর্টগুলা যখন প্রকাশ করা হয়েছিল, এই গোয়েন্দা রিপোর্টে দেখা গেছে 75 সালের 15 আগস্টের সকালবেলা, তখন বঙ্গবন্ধুর লাশটা সিঁড়িতে পড়েছিল। ওই সময় ঢাকা থেকে মার্কিন রাষ্ট্রদূত এখান থেকে ওখানে টেলেক্স করেছিল। তখন তো ওই ছিল না, যে নিউজটা দিয়েছিল যে মিশন সাকসেসফুল। সারা পৃথিবী তখন জানে না, মার্কিন যুক্তরাষ্ট্রে তখন। এতেই প্রমাণ হয় ওই হত্যার সাথে তারা জড়িত ছিল। এটা দিনের আলোর মতো স্পষ্ট, মার্কিন দলিলেই তা আছে। তাই বঙ্গবন্ধুকে না শেখ হাসিনাকে উৎখাত করার জন্য তাকে এখানে যে মার্কিন ডিপ স্টেট কাজ করেছে, এতে কোনো সন্দেহ নাই, দিনের আলোর মতো স্পষ্ট। তবে এখানে একটি কথা, 20 তারিখে বাইডেন শপথ নেবেন। নেওয়ার পর তিনি কিন্তু, আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেই হিন্দু কমিউনিটি সবচেয়ে বেশি, হিন্দু কমিউনিটি, এই হিন্দু কমিউনিটির কমপক্ষে মার্কিন প্রশাসনের 60 জন উপরস্থ কর্মচারী আছে যারা ট্রাম্পের আশেপাশে সবসময় থাকবেন। এবং হিন্দু কমিউনিটি যুক্তরাষ্ট্রের সবাই কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপরে এবং হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের উপরে টর্চারিং হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বারে বারে ট্রাম্প প্রশাসনের ট্রাম্পের কানে দিচ্ছে। এবং কিছুদিন পূর্ব জ্যাক সুলেমান, মার্কিন এই প্রধান নিরাপত্তা উপদেষ্টা, তিনি ডক্টর ইউনুসকে বলেছেন মানবাধিকারের ব্যাপারে তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন। আর আপনারা দেখেন বর্তমানে, আমি কয়েকটা ইন্ডিকেটর যে দেশের কি অবস্থাটা। ভারতের সাথে বর্ডারে লালমনিরহাটে 3 করিডোরের দিকে, চাঁপাইনবাবগঞ্জের ওদিকে বর্ডারের মধ্যে BSF, BGB সামনাসামনি, এবং বাংলাদেশের জনগণ, ভারতের জনগণ হামলা করছে জয় শ্রীরাম বলে, বাংলাদেশের জনগণ নারী তাকবীর আল্লাহু আকবার বলে ওদের উপরে হামলা করছে। যে একটা মুখোমুখি অবস্থা, যে কোনো সময় একটা বর্ডারে কিলিং হতে পারে, যুদ্ধ লেগে যেতে পারে। এখানে এই একটা অবস্থা চলছে। আর ওদিকে দেখেন মায়ানমার এখন সন্ত্রাসী গোষ্ঠী, এদিকে মায়ানমারের আমাদের কক্সবাজারের বর্ডারে রাখাইন, এখানে আরাকান জঙ্গি গোষ্ঠী আর্মিরা স্বাধীন হওয়ার জন্য তারা ওই রাখাইন রাজ্যটা পুরো ওখানে দখল করে নিয়ে তারা একটা এমন একটা অবস্থা সৃষ্টি করেছে। গত 2 দিন আগে মানে বাংলাদেশের 2টি কার্গো, কোটি কোটি টাকার সম্পদ এখানে বিদেশ থেকে খাদ্যদ্রব্য এসেছিল, ওই 2টি কার্গো তারা আরাকান আর্মি, এই জঙ্গিরা হাইজেক করে রেখে দিচ্ছে। আমার মনে হয় এইগুলা আর বাংলাদেশ সরকার আনতে হবে। যদি আনতে যায়, এখানে যুদ্ধ করতে হবে আমাদের। আমরা কি একটা কিছুদিন পূর্বে
60,000 রোহিঙ্গা আবার নতুন করে এসেছে। রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে অনেক আরাকান আর্মির লোক সিভিলে ঘুরছে, অস্ত্র ব্যবসা করতেছে, ইয়াবা ব্যবসা করতেছে, এবং তারা বাংলাদেশের বিভিন্ন লোককে পাহাড়ে জঙ্গলে হাইজ্যাক করে নিয়ে টাকা আদায় করছে, মুক্তিপণ চাচ্ছে, চুরি ডাকাতি রাহাজানি করছে, অস্ত্র বেচাকেনা করছে। এদিকে ওদিকে কুকি চীন আপনারা দেখেছেন বান্দরবনে, আর বাংলাদেশে এখন আদিবাসীদের নিয়ে ঢাকাতে যে একটা কিছুদিন মারামারি হলো, পার্বত্য চট্টগ্রাম উত্তাল হয়ে গেছে। আপনারা জানেন কুকি চীন তারা বান্দরবনে এসে ব্যাংক লুট করেছে, মানুষের বাড়িতে চাঁদা আদায় করছে। সেই কুকি চীন আরাকান আর্মি তাদেরকে হেল্প করছে। এখন তো এই কুকি চীন আবার বাংলাদেশের ভিতরে ঢুকে বান্দরবন, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম সব অস্থির করে তুলবে। এদিকে আবার কুকি চীনের সাথে আবার ওদিকে মিজোরামে শান্তি বাহিনীর সাথে স্বাধীনতার পর থেকে আমাদের এই শান্তি বাহিনী, যে শান্তি বাহিনী ছিল তারা মিজোরামের সাহায্য নিয়ে বাংলাদেশে আন্দোলন করেছে, অনেক আর্মি পুলিশ মানুষকে হত্যা করেছে। সেই উত্তাল দিনগুলো আবার শুরু হয়ে গেছে। এই অবস্থার মধ্যে দেশ যদি এভাবে থাকে, এই সরকার হয়তো দুদিন আগে আর পরে চলে যাবে, কিন্তু এই অস্থিতিশীল অবস্থাকে কিভাবে কে ম্যানেজ করবে? এখানে আরাকান আর্মি তাদের সাথে কে? তারা কোনো রাষ্ট্র না, ওই দেশের জুন্টা সরকার, সামরিক সরকার তাদের অধীনে নাই। এই রাখাইন রাজ্যের পাশে চীন রাজ্য, ওইটা আবার আরেকটি স্টেট বার্মার, ওদিকটাও বর্ডার বাংলাদেশে। ওরাও ওদিকে উৎপাত করছে, এদিকে কুকি চীনটা উৎপাত করছে। এখন আবার উপজাতিদের সাথে যে সম্পর্ক খারাপ অবস্থা হলো ঢাকাতে, পুরা বান্দরবন বাঙালিরা এবং আর্মি পুলিশ তারা একটা অনিরাপত্তার মধ্যে পড়ে গেল। বাংলাদেশ একটা অবস্থা, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, এই দেশটাকে তো যদি একটা নির্বাচিত সরকার না আসে, এই দেশটা কিন্তু আইএমএ জাহেলিয়ার যুগে পড়ে যাবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরা তারা রাজনৈতিক সময় তারা খালি বড় বড় কথা বলছে, এমন একটা অবস্থা সৃষ্টি করেছে তারা দেশটা একবার আইএমএ জাহালতের যুগে দেশটা একবার নিঃশেষ হয়ে যাচ্ছে। এখনো সময় আছে। বাংলাদেশের যারা রাজনীতি সচেতন তাদের কাছে আমি অনুরোধ করব, ৭১-এর পরাজয় শক্তি তারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শিবির, জামাতে ইসলাম এক মায়ের পেটেরই তারা সন্তান। তাই স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি, যারা বাংলাদেশের শতকরা ৮০% লোকের প্রতিনিধিত্ব করে, তাদেরকে এখনো সজাগ হয়ে আসুন আমরা এই ৭১-এর পরাজয় শক্তিকে মোকাবিলা করে আমরা এগিয়ে যাই, না এই দেশ নিঃশেষ হয়ে যাবে। এদিকে ভারতের বর্ডারে যে অবস্থা সৃষ্টি হয়েছে, যে কোনো সময় হাজার হাজার কিলোমিটারে কোনো তার কাটা বেড়া নাই, সীমান্ত অরক্ষিত, বিভিন্ন কারণে একটা বিস্ফোরণ ঘটতে পারে, রাত লাগতে পারে। আর ওদিকে বার্মা, রাখাইন রাজ্য, আর এদিকে ভিতরে রোহিঙ্গারা, যে একটা অবস্থা সৃষ্টি, সারা বাংলাদেশে যেভাবে মদ জাস্টি প্রতিদিন মার্ডার হচ্ছে, কারে কে মারছে, আইন শৃঙ্খলা নাই, আর্মি পুলিশ তো নাই, সেনাবাহিনীকে মানুষ মুখের উপর কথা বলছে তাদেরকে। তাই সবাই চলুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতা বিরোধী শক্তিকে উৎখাত করে দেশটাকে বাঁচাই, না তো এই সোনার বাংলা শ্মশানে পরিণত হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে সবাইকে স্বাধীনতার বিপক্ষে শক্তি, পাকিস্তানের প্রেতাত্মাকে দূরে সরিয়ে আসুন স্বাধীনতার পক্ষের শক্তি, যারা বাংলাদেশ স্বাধীনতাকে বিশ্বাস করে বুকে ধারণ করে, তাদের নেতৃত্বে আমরা আগামী দিনে সরকার গঠন করে এগিয়ে যাই। মনে রাখবেন, স্বাধীনতা পাওয়ার থেকে রক্ষা করাই সবচেয়ে বড়
কষ্টকর ব্যাপার। তাই দেশটাকে আর ভারতেরও করতরাজ্য নয়, পাকিস্তানের করতরাজ্য নয়, আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব সারা পৃথিবীতে উন্নয়নশীল একটি দেশ হয়ে আমরা মাথা উঁচু করে দাঁড়াই। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে এগিয়ে আসার জন্য, এই রাষ্ট্রকে বাঁচানোর জন্য সবাই ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার পক্ষে শক্তিকে আমরা চলুন সবাই এগিয়ে আসি, দেশটাকে এগিয়ে নিয়ে যাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।